হলো বাইরে থেকে আসে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ি, তখন আমি এই খিলটা এইভাবে দিই, বুঝছেন, এই চাকু দিয়ে মানে এইভাবে চাকু দেখেছে এই লক খোলা যাবে, এইভাবে চাকু দিয়ে লক করেছে। আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মার করবে আর একটা বোনে করবে, এটা আমার মানে না, অসম্ভব। কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোড় নিল ভিন্ন খাতে। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, সবাই। গাইস, এইমাত্র ফাঁসি হয়ে গেল ফজর আলীর। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু মহিলার ঘর ঢুকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ফজর আলী, আর সেখানেই তাকে বেধড়ক পিটানো হয়। তবে ইতিমধ্যে নাকি আদালতে নিয়ে গিয়ে আজ তার ফাঁসির কার্যকর করা হলো। বাংলাদেশে ধর্ষকের কোনো রক্ষা হবে না, তাদের সর্বোচ্চ সাজা এইটাই। তো বন্ধুরা, কুমিল্লার মুরাদনগরে এই ফজর আলী এই হিন্দু মহিলার সাথে কি অত্যাচার করেছিল, কিভাবে প্রতিনিয়ত তার সাথে টর্চার করত, তো চলুন বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমার স্বামী 24 রাত্রে মাছ মারতে বাইরে রাত 1টার দিক চলে যান। আমাকে উনি ডাকে থুয়ে যায় যে ঘরের খিল দাও। তা আমি উঠে হলো বাইরের থেকে আসে ঘরের খিল দিয়ে শুয়ে পড়ি, তখন আমি এই খিলটা এইভাবে দিই, বুঝছেন, এই খিলটা এইভাবে দিছি। দেওয়ার পরে এই চাকু দিয়ে মানে এইভাবে চাকু দেখেছে এই লক খোলা যাবে, এইভাবে চাকু দিয়ে লক খুলেছে। মানে সেদিন অতিরিক্ত গরমের জন্য আমার বাচ্চার 2 বাচ্চা এটি আসলো শুয়ে, আর আমি এটি আসলে শুয়ে, মানে যেখানে এটি বাতাস লাগে, তখন এটি একটা আসলো আরো বড় বাল্বের একটা বলটা ছিল, এই বলটা উনি খসাইছে, খসায় ঘর অন্ধকার। দেখি হলো যে উনি আমার হলো যে শরীরের পর উঠে আছে, তখন আমি বলেছি যে তুই কে, তখন আমার কাছে নাম স্বীকার করেছে যে আমি রবিউল, তুই থাম না স্যার, তো কোন মারে দেবো। মানে আমাকে বাঁ হাত দিয়ে মুখ চাপটে ধরে গলার সাথে চাকু ইয়ে করে নিয়ে আমাকে হলো যে উনি ধর্ষণ করেছে। তা আমি বাঁচার জন্য ওনার কাছে অনুরোধ করেছি যে আমাকে হলো যে আমি ছেড়ে দেন, আমি কাকু কিছু বলবো না, আমি আপনার বাপ বয়সে, আপনি আমার বাপ বয়সে মানুষ, আমাকে ইয়ে করে দেন। উনি কিছুতেই আমাকে কিছু মানে নেই। তুই যদি কাকু বলিস তখন তো এই মুহূর্তে আমি চাকুতে জবি করে থুই যাবো। তা আমি ওর কাছে বলেছি যে না, আমি কাকু কিছু বলবো না, আমি এটা বলবো না, আপনি নিশ্চিন্তে চলে যান। এই কয়ে আমি ওনাকে বাই করে দিছি। দিয়ে তার সাথে সাথে তখন রাত 2টা বাজে, মানে যখন আমাকে ধর্ষণ করে, তখন রাত 2টার সময় ধর্ষণ উনি হলো আমাকে করেছে। করার পরে আমার কাকা শ্বশুরের বাসাত আমি রাত 3টার দিক চলে গেছি, ওই অবস্থা 2 ছাড়া কলেক্ট করে নিয়ে চলে গেছি। যার পরে ওনা বলেছে তোমার কি হয়েছে এত রাতে তুমি আমার বাড়ির? আমি কইছি কাকি আমার সাথে এই ঘটনা ঘটে গেছে। এই কয়ে মানে আমি ওনার বাসাতে আছি। যখন আসার পর আমার স্বামী আজান দেওয়ার সময়, মানে ভোরের সময় চলে এলো আমার স্বামী। আসার পর হলো যে করছে, মানে এসে ডাকাডাকি করছে, আশপাশে আমার ওই কাকি শরীর করছে যে হলো যে জোবার মা জোবা কুটি আছে। আমি বাসায় এসে দেখি বাসায় কেউ নাই, ঘরের তালা দেওয়া আছে, কেউ নাই। আমি ডাকা হাঁকা করতেই ওই বাড়ির পাশে আমার কাকি বললাম যে আমার বসাল কোন জায়গা বাড়িতে কেউ নেই, এই সময় কোনটা একটু যায় না এই সময়। তো বললো দেখো কোনটি গেছে, আমি বলতে হয়তো কোনো বাসায় বোঝা কোনো কিছু হয়েছে গেছে। আমি ডাক হাঁক করতে আমার সওয়াল দৌড়ে আইলো যে বাবা এই মায়ের এই সর্বনাশ করছে। ও আইলো, শুনে আমি তো একটু কান্দাকাটি, তুমি শরীরটা মনটা খুব খারাপ হলো শুনে এইসব কাকা টাকা দিয়ে শুনলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তখন আমার স্বামী যায় আমার কাকা শ্বশুর বলছে যে জীবনে মরণ আসবি, মায়ের ফালাই মরবো, জীবনে তো একদিন মৃত্যু আসেই যাবি, এই ভয় করা যাবি না। দিয়ে আসার সাথে সাথে আমার স্বামী খেপে গেল খুবই, যে লোকজনও জানাজানি হয়ে গেল এই বিষয় নিয়ে। তখন সবাই খেপে গেল যে এটা কি ঘটনা ঘটা দিল, মানে আসামি রবিউল। তখন এই কয় নিয়ে তখন আমি হলো যে যায় মানে আইনের পথে আমি কইছি যে এর কোনো ইয়ে নাই, আমি এর হলো যে মামলা করব, কেস করব, এর হলো যে ইয়ে চাই, আমি ফাঁসি ছাড়া একটা কিছু চাই না। মানে আমাকে অনেক জায়গা থেকে আটকাই দিছে, তুমি বাইরে যাবে না, তুমি বাড়িতে মীমাংসা করো। আমি কইছি না, আমি মীমাংসা বাইরে করবো না, আমার জীবন মান চলে গেছে, আমি তো মরেই গেছি, আমি আর বাইরে থেকে কি ইয়ে করবো। মানুষজনটাকে 8-9টার দিকে আমি চলে গেলাম পড়াশোনার কাছে। পড়াশোনা যে মানুষ পড়াশোনা আমরা ও ধরলাম, এটা ধরলাম, যেগুলো বললো আমরা সেভাবেই কাজ, এখনো পর্যন্ত সেভাবেই কাজ করেছি। আমি চলে গেছি নাটোরে সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী করলো যে যখন এটা তো হলো যে পুলিশ ভাইয়ের প্রশাসনের কাজ, এটা পুলিশ ভাই যখন এই কাজ না করতে পারবি তখন এই দায়িত্ব আমরা নিব। এই কয়ে যে আসামি ধরার খুবই চেষ্টা করলো, আসামিকে ধরিয়েছে রবিউলকে।
তা আমি একটাই সবার কাছে অনুরোধ করেছি, এনার যেন ফাঁসি হয়। ফাঁসি ছাড়া যদি না হয় আমি এই মুহূর্তে এটা মানিয়ে নিতে পারবো না। যদি মানিয়ে নিতে না পারি, ও যদি আমার জামিন হয়, চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না, আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেব। আর যদি সরকার মতে যদি না পারে, আমি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করে দেবো। এনার যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে, আমি আর কিছুতে জামিন মানিয়ে নেব না। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াক করবে, আর একটা বুনেক করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। এরকম জাংলার ধারে এসে হলে যে মানে ওনার বাপ হলো যে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, তা আমি তো ভয় পাবো না। আমি ভয় পাই যদি আমি লুকায় থাকলে এমনি, সেদিনই রাত্রে আমি লুকায় গেলে এমনি। এই ভয় যদি আমি করি, আমার জীবনও শেষ করে দিল নি, আমি সেই রাত্রে শেষ হয়ে গেলে এমনি। এর জন্য আমি লুকে দাঁড়াইছি, যে প্রতিবাদ আমি চাই, ওনার ফাঁসি চাই। ফাঁসি ছাড়া আমি কিছু চাই না। আমি আইনের কাছে, সরকারের কাছে, সবার কাছে, মানে মানুষ সমাজের কাছে, সবার কাছে আমি হলো অনুরোধ করে, ওনার ফাঁসি ছাড়া আমি কিছু চাই না। ওনাকে হলো যে হুমকি দিচ্ছে যে আমার ছেলেকে আমি হলো জামিন করে নিয়ে আসবো, ওনার বাপ বলেছে জামিন করে নিয়ে এসে শুয়োরের বাচ্চারে সবাকে আমি হলো যে ইয়ে করবো, কচু কাটা করবো, হিন্দু সমাজের সবাকে। আমাকে তো শেষ করবি, সাথে হিন্দু সমাজের সবাকে শেষ করবি। এত বড় ওরা আব্বার হলো বুকের পাটা। কেন এই বুকের পাটা পাবি না? দেশে আইন নাই, কোনো কিছু নাই দেশে, মানে যার টাকা। জানাতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো। সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে হিন্দু এক নারীর ধর্ষণের ঘটনা আমাদের সমাজ ব্যবস্থাপনা কতটা দুর্বল সেটি আবারও প্রমাণ করে দিল। 36শে জুলাই পাওয়া স্বাধীনতায় আজ রূপ নিয়েছে ভয়ানক পরিস্থিতিতে। তবে দেশের এই নৃশংস পরিস্থিতি মোকাবেলা করতে নারী পুরুষ সহ সাধারণ জনগণ রাজপথে নেমেছে। বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে আসা ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছেন অনেকেই। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। এছাড়া উক্ত ঘটনার মাস্টারমাইন্ড অর্থাৎ যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি একজন বিএনপি কর্মী। শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি নেতা কর্মীদের সাদাবাজে গুম খুন যেন নিত্যদিনের সঙ্গী। তবে আগে থেকেই এরকম ঘটনার বর্ণনা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। এছাড়া নৃশংস এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধর্ষণকারী বিএনপির দুজন কর্মীকে হাতে নাতে ধরা মিললেও তাদের রাজনৈতিক সক্ষমতার কারণে আটকে রাখা সম্ভব হয়নি। পরে আমরা যাই দেখি দুইজন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা এনে রাখি, পরে তার ফ্যামিলির খবর দেই। দুর্ভাগ্যবশত হলো হের একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপির সাথে, রাজনীতির সাথে সে অ্যাক্টিভ। অপরদিকে সংস্কারের নামে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই মন্তব্য করেছেন দেশের বিক্ষুব্ধ জনতা। একটা মেয়ে, একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা করা দিই। ঘটনার সপ্তাহের আগে মানে দুনো ভাই ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে, এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুনছে। পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে, আমারও মারছে, হজর আলীরও মারছে। হ্যাঁ, কি ভালো উদ্দেশ্য আইবে, এত খারাপ উদ্দেশ্য আইবে? না না, এমনি কোনো আলোচনা, কোনো সম্পর্ক না। টাকা পয়সা রেন দিন না ছিল কি, কিন্তু মেমে কোনো সাথে স্বপ্ন করে। আপনার সাথে কিসের লেনদেন ছিল? কিসের লেনদেন? তো আমার মা টাকা আনছে, টাকা জানছে না, পরে আমার মায়ের টাকা থেকে 50,000 কইছে দিমু। পরে 2 দিন পার হয়ে গেছে, মানে টাকা দেওয়ার কোনো খোঁজ নেই। পরে মানুষ আস্তে আস্তে তো টাকাটা তো দেওয়ার দরকার না। পরে আমার মা বাজার গিয়ে নাম্বারটা আনছে, হজর আলীর নাম্বারটা আইনা। পরে টাকাটা, পরে আমার মা কইছে জি তোর মোবাইল 10 মিনিট আছে, তুই একটু ফোন দে। পরে আমি ফোন দিছি, আমি কই ভাই, মা বলে আপনাদের বলে টাকা বলে চাইছে, আপনাতে মানে দিবেন কি না দিবেন আমাকে জানান। কয় দিম, আমি টাকাটা পাইলে আমি দিন। পরে এন থেকে মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক হচ্ছিল। মানে টাকা চাইছে, আমরা বইলা দিছি যে আমার মার কাছে যায় না, আমি শ্বশুর বাড়িতে করছি, এতটুকুই। কি মানে টাকার মায় নাই দিলে আমার কাছে ফোন দিচ্ছে, তেমনি কোনো সাথে সম্পর্ক না। এরপরে কি হয়েছে? এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ, বা উনি কিভাবে আপনার ঘরে আসলো? এমার্জেন্সি আইসে তো বললামই তো, ঘর আইসে, দরজা ভাঙছে,
মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে আমি কইছি কে, তো হেতে কইছে আমি ওই দরজা মেলাতে, আমি দরজা মেলা দেখে মানে মুরাদা ডাক্কা দিছে, হ্যাঁ ডাক্কা দেয় দরজা মেলে না, পরে মুরাদা মানে দরজাটা ভাঙা গেছে, কি ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমরা সপ্তাহ পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন? আমি যাই না, মানে এরা মুরব্বীরা যায়, কি আমি যাই না, দূর না, এতে মসজিদের বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে, আর কেউ ছিল না। ছেলে মেয়েরা কি আপনার সাথে ছিল? আমার সাথে আছে না, আমার কেউ প্রেশার দেন, আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই বলবেন? হ্যাঁ। কেন বলবেন? আমি 10 জনে ভালো চাই। আমি মামলাটা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে? না না, আমারে কে কই চাপও দেয় না, বা কে কো টাকার লোভে দেখায় না। খোলার বাপে কইছে তোর যখন বলে মান সমান গেছে কই, কেতেম কেস কলো ফাইতি না, না কোনো কলো ফাইতি না তুই এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি, কেতেম বাইরে আমি 10 জনে বর্তমানে সত্যি হতে অবশ্যই আপনি যদি বিচার চাও ঠিক। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর ছিল? না। তাহলে আপনার মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, মানে জামাই না করে, জামাই আমার লগে রাগারাগি করে ইয়া করেন নাই। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন কুমিল্লার মুরাদনগরের আসল ঘটনা কি হয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত যেভাবে ধর্ষক বেড়েই চলেছে, প্রত্যেকটা ধর্ষকের যদি ফাঁসি কার্যকর না হয় তাহলে প্রতিনিয়ত এইভাবে বেড়েই যাবে। আসিয়ার ঘটনার পরপরই বাংলাদেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যাচ্ছে। শোনা গিয়েছে এই ঘটনায় ধর্ষক ফজর আলী নাকি এই হিন্দু মহিলার ঘরে ঢুকে তাকে টর্চার করতে থাকে। ঠিক সেই সময় তার পিছু পিছু 8 থেকে 10 জন ছেলে ফলো করে, এমনকি হাতে নাতেই ধরে ফেলে। ইতিমধ্যে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে সমস্ত তথ্য বের করতেছে। তবে খুব শীঘ্রই আদালত তার শাস্তি ঘোষণা করবে। তো যাই হোক বন্ধুরা, এইরকম ধর্ষকের আপনারা কি শাস্তি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।